হাতে গোনা ভোটার উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। দায় কমিশনের নয়, দাবি সিইসির। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। বিএনপি অংশ নিলে নির্বাচন হতে প্রতিযোগিতামূলক, বললেন আতিকুল। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ শাফিনের। যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসছি, সেখানে অনিয়ম দেখা গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহেই শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মোকাব্বিরের। ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের বাদ পড়া প্রার্থীদের। আবেদন যাচাই বাছাই হবে, জানালেন রিটার্নিং কর্মকর্তা। এখন আর কোথায় থাকবো, এখানে কোথায় আর থাকার মতো কোনো ভাব নাই। চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পড়ল ভাসান টেক বস্তি। 2 শিশুর লাশ উদ্ধার, নিঃস্ব 2000 পরিবার। পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। বৃষ্টি বিঘ্নিত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন ও 2 সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বেশিরভাগ দলের বর্জনের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। এ দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দক্ষিণ সিটির 18টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ। বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ না নেয় প্রচারণায় যেমন জৌলুস ছিল না, তেমনি ভোটের দিনেও লাগেনি উৎসবের রং। অনেক ভোটারই বললেন শেষ মুহূর্তে জেনেছেন ভোটের কথা। অনেকে জানেও না যে আজকে নির্বাচন এবং প্রার্থী সম্পর্কেও ধারণা নাই অনেকের। বিএনপি নাই, অন্য প্রার্থী নাই বিধায় একটু নির্বাচন প্রচারণাটা একটু কম, সেরকম চোখে পড়ার মতো না। মণিপুরি পাড়ায় কাউকে দেখিনি যে ভোট দিতে আসার জন্য। তবে 2 সিটিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর ভোটের চিত্র কিছুটা ভিন্ন। ভোট দিতে আসা এই মানুষগুলো এর আগেও হয়তো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসেবে একাধিকবার ভোট দিয়েছেন, তবে এবার তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা। তারা এবার ভোট দিচ্ছেন সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে। বৈরী আবহাওয়াতেও ভোট দিতে আসেন কিছু মানুষ। পানি হলে কইছে ভোটটা দিতেই হইব, আমাদের একটা যোগ্যমান নেতা দরকার, আমাকে দিতে হইব না। রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, বড় দলের প্রার্থী থাকলে ভোট প্রতিযোগিতামূলক হতো। আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কেউ আসুক আর না আসুক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে, অবশ্যই আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ যে নৌকার বিজয় হবে। ভোট শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রার্থী শাফিন আহমেদ বলেন, ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। সম্ভবত বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কম ছিল। ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মীদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন অ্যারেঞ্জ করার জন্য। ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার। উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন তো স্বল্প সময়ের জন্য, মাত্র 1 বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে, সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। তথ্য আছে ঢাকা উত্তরের মেয়রের উপনির্বাচন এবং সম্প্রসারিত যে ওয়ার্ডের যে নির্বাচন এবং একই সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে ওয়ার্ডের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হবে
সমাপ্ত হয়েছে। উত্তর সিটির 54টি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদে ভোট হয়। এর মধ্যে নতুন যুক্ত 18টি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে সম্পন্ন হয় ভোট গ্রহণ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের ফল ঘোষণা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত। কবির, এই মুহূর্তে যদি সর্বশেষ তথ্যটি আপনাকে জানিয়ে দিই তাহলে বলা যায় যে এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে 505টি কেন্দ্রের ফলাফল। এই 505টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, যিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নির্বাচনে, তিনি পেয়েছেন 3,04,054টি ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ, তিনি পেয়েছেন 11,868টি ভোট। এর বাইরে আরও যে 3জন প্রার্থী রয়েছেন তারা কেউ 8,000 ভোট, কেউ 6,000, কেউ 5,000 এভাবে ভোট পেয়ে আছেন। তো এখন পর্যন্ত আমরা যতগুলো কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে শাফিন আহমেদ থেকে অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থী থেকে বিপুল ভোটের ব্যবধানে বলা যায় যে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। সব মিলিয়ে প্রায় 3 লাখ ভোটের ব্যবধান রয়েছে দুই প্রার্থীর মধ্যে, প্রধান মূল প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর মধ্যে। আর একটু জানিয়ে রাখতে চাই যে 1295টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের কাছাকাছি কেন্দ্রের ফলাফল কিন্তু চলে এসেছে। আরও প্রায় অর্ধেকের মতো কেন্দ্রের ফলাফল ঘোষণার বাকি রয়ে গেছে। তো রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তিনি 7 ধাপে কিছুক্ষণ পর পর কয়েকটি কেন্দ্র করে করে ফলাফল ঘোষণা করছেন। তিনি যেটা জানিয়েছেন যে আজকে মধ্যরাত অবধি সময় লেগে যেতে পারে পুরোপুরি ফলাফলটা ঘোষণা শেষ পর্যন্ত, এবং আগামীকাল সকালে বেসরকারিভাবে যিনি নির্বাচিত হবেন তাকে নির্বাচিত ঘোষণা করবেন আগামীকাল সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আর একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের 54টি ওয়ার্ডের মধ্যে আলাদা করে 18টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হয়েছিল। পাশাপাশি দক্ষিণ সিটিতেও 18টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তো আমি যেই আজকে ফলাফল যে ঘোষণা কেন্দ্রে রয়েছি সেখানে মূলত উত্তর সিটি কর্পোরেশনের ফলাফল ঘোষণা চলছে। বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই সংরক্ষিত ওয়ার্ড এবং সাধারণ কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো খবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের ফলাফল ঘোষণা চলছে সে বিষয়ে জানাচ্ছিলেন বেলায়েত হোসেন। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার যে পথ তারা বেছে নিয়েছেন এটা পরিহার করার আহ্বান জানাই। আগামী সপ্তাহে শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্য ফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান। সময় সংবাদের কাছে তথ্য নিশ্চিত করেছেন মুকাব্বির নিজেই। এদিকে দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনে দলকে সতর্ক থাকারও তাগিদ দেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ 1 দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে 300 আসনের বিপরীতে মাত্র 8টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এই 8 প্রার্থীর দুজন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগেই জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেই আমি এই মাসে এই শপথ নিব। আশা করি এটা মার্চের প্রথম দিকে হবে। আগামী সানডে অথবা মানডে চিঠি দিব স্পিকারের কাছে। ধানের শীষ প্রতীক ছাড়া এদের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। এই দুজন যদি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, এটি হবে জোট এবং দলের সাথে সুস্পষ্ট
বিশ্বাসঘাতকতা। জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। তবে নির্বাচিত হওয়া এই জোট নেতা বলছেন সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক তার দল। যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দল এবং জোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপিও চিন্তা করবে যে ভবিষ্যতে এই ধরনের জোটের রাজনীতিতে আগামী দিনে যাবে কি যাবে না। সুতরাং এই ব্যাপারে দলকে আরো সাবধান হতে হবে, যাকে খুশি তাকে এইভাবে দলীয় প্রতীক দেওয়া ঠিক নয়। আমার ব্যাপারে তো জোট সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা রাখেন না, নীতিগতভাবেও না, আইনগতভাবেও না। গণফোরাম কি চাচ্ছে আপনারা সংসদে অংশ নেন? হ্যাঁ, গণফোরাম চাচ্ছে। তাহলে ডক্টর কামাল সাহেবকে কোন সিদ্ধান্ত দিয়েছেন সংসদে যাওয়ার জন্য? উনি তো সবসময় ইতিবাচক। দল যদি ইতিবাচক হয় তাহলে তো উনি দলের প্রধান, উনি তো নেতিবাচক হতে পারেন না। এরই মধ্যে ঐক্যফ্রন্টের 8 জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের 90 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তারা। এর মধ্যেই চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনরায় যাচাই বাছাই করা হবে। আগামী 3রা মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। প্রায় 28 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন ছাত্র সংগঠনের 832 জন প্রার্থী। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বুধবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বয়স ও ভর্তি জটিলতা সহ নানা কারণে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে 31 জনের প্রার্থিতা বাতিল করা হয়। এর মধ্যে ছাত্র দলের 10 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বাম জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা এবং স্বতন্ত্র জিএস প্রার্থী ARM আসিফুর রহমানের প্রার্থিতাও বাতিল হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়নপত্রে এমন কোনো জায়গা ছিল না যেটা অসম্পূর্ণ রেখে আসলে জমা দেওয়া সম্ভব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, আমাদেরকে বিপদে ফেলানোর জন্য তারা এই প্রক্রিয়ায় যাচ্ছে। আপিল করেছি, এটা যদি এখানে সুরাহা না হয় তাহলে আমার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তবে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। পুনর্বিবেচনার পর যারা প্রার্থী হতে পারেননি বলে এখন ঘোষণা করা হয়েছে, এটিতে সাময়িক তালিকা, এটি চূড়ান্ত করা হবে এবং এই চূড়ান্ত তালিকাটি শিডিউল অনুযায়ী যথাসময়ে প্রকাশিত হবে। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিমান ছিনতাই চেষ্টা থেকে রক্ষা করায় পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিকেলে গণভবনে পাইলট ও কেবিন ক্রুরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের হিরো হিসেবে আখ্যায়িত করে সাহসিকতা ও দূরদর্শিতার জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়া বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন। এ সময় পাইলট গোলাম শফি সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর ভাসানটেক বস্তিতে আগুনের ঘটনায় 2 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। মধ্যরাতের আগুনে মাত্র 2.5 ঘন্টায় পুড়েছে বস্তির হাজারো ঘরবাড়ি। চকবাজারের ভয়াবহ আগুনের মাত্র 1 সপ্তাহের মাথায় এই অগ্নিকাণ্ড ঘটল। বুধবার রাত 1:30টার দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ আগুন লাগে। জীবন বাঁচানোর তাগিদে দিকবেদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় 2.5 ঘন্টা। যারা যারা যান বাঁচাতে পারছে তারা ধরেন পানির মধ্যে থাকছে, কেউ আহত হয়েছে আর অনেক মানুষ আইছে না। রাতে আগুনের পর বৃহস্পতিবার দুপুরে বস্তির পাশের ডোবা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করা হয়। এছাড়া আগুন থেকে বাঁচতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।
কত কষ্ট করে কাজ কাম করে যে জিনিসপত্র এটি জমাইছে অন্তত সব শেষ, এখন আমরা কই থাকবো কি করবো? সরকারে যদি কোনো সাহায্য টাহায্য করে তাহলে তো আল্লাহ ভরসা। একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে। একজনের বয়স হচ্ছে আনুমানিক, আমি যেটা মনে করছি এই করে থেকে যে 4-5 মাস এরকম হবে, আরেকজনের বয়স 2-2.5 বছরের মতো। তো আরেকজন বলছে যে তার একটা 12 বছরের মেয়ে মিসইউজ আছে, তো সেটার জন্য এখন অলরেডি ডুবুরি টিম এখানে উদ্ধার কাজ করতেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সময় সংবাদ, ঢাকা। ভাসানটেক বস্তিতে আগুনে আশ্রয়হীন হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এই মানুষগুলোর মাথা গোজার ঠাঁইটুকুও নেই। তাদের সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে এই আগুন। কে নেবে সর্বস্ব হারানোর দায়? তাদের চোখে এখন কেবল সেই প্রশ্নই। এহসানুল হক শাওনের আরও একটি রিপোর্ট। মহানগরীতে ভোরের আলো ফুটেছে, কিন্তু ভাসানটেক বস্তির এই নারীর জীবনে নেমে এসেছে আধার। পুড়ে যাওয়া ঘর আর সব সম্বলের দিকে বোবা কান্না নিয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই তার। মাথার উপরে ছাদ এখন ছাই। হুট করে কোথায় আশ্রয় হবে স্বজনহীন এই শহরে তা জানা নেই এই মানুষগুলোর। আমার সব সার্কার হয়ে গেছে, আমার আর কিচ্ছু নাই। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, এটাও কোনো রকম ভাবে বাইরেছে। এখন আর কোথায় থাকবো, এখানে কোথায় আর থাকার মতো কোনো ভাব নাই। হয়তো বা দেশে চলে যেতে হবে, আর তো উপায় নেই। আমার সব শেষ, আর 10 বছর ধরে বাজার আছে, আমি কিচ্ছু পারলাম না। আমার জ্যাঠি আছেন শেষ। তিলে তিলে জমানো অর্থ, সামান্য সম্পদও হারিয়েছেন আগুনে। খালি বাবুটা লয়ে আনির মাথায় লাভ দিয়ে আমার জামাইটা লয়ে বাইরেছে, আর কোনো কিছু নিতে আছে সব গেছে ভাই। আমার কষ্টের আমার জিনিস তো গেছে 2 লাখ টাকা, জীবনের সহ্য আমার একটা সারা মার্সি দিতে পারে এটা পুড়িয়ে গেছে। আমার জীবনের সহ্য শেষ বাবা, আমার কিস্তা নাই বাবা, আমার কিস্তা নাই। কে নেবে আগুনের দায়? নিঃসহায় মানুষগুলোর চোখে যেন সেই প্রশ্ন আগুন হয়ে ঝরছে। অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের অবহেলা, জমির মালিকের লোভের কথা উঠছে বারবার। আগুনের লাগানো হয়েছে 2 দিন পর বৃষ্টি, সবকিছু ভিজা, অত দূরত্ব আগুন লাগার কোনো কারণই নাই। যদি লাগে সেদের জায়গা আমরা দিয়ে দিতে হইব। আমরা সময় দিলে, আমরা যদি 2 দিনের সময় দিত, তাও আমরা নিজের জীবনযাপন করে চলে যেতে পারতাম। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিভেছে, হয়তো প্রাণে বেঁচেছেন অনেকেই। তবে অসচেতনতায় এই নগরীতে আর কতকাল আগুন জ্বলবে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি মিরপুরের এই ভাসানটেক বস্তি থেকেও। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে অভিযান শুরু করেছে সরকারি টাস্কফোর্স। আগামী 1 মাস ধরে এই অভিযান চলবে। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন গোডাউন ও কারখানা স্থানান্তরে আরও সময় প্রয়োজন। ভবনের উপরে চলে বসবাস আর নিচে রাসায়নিকের মজুদ। বেশি ভাড়ার লোভে পুরান ঢাকার বাড়ির মালিকদের এই রীতি দীর্ঘদিনের। এ ধরনের বাসাবাড়ির বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা ছিল আগেও, তবে চকবাজারের আগুনে টনক নড়েছে সব পক্ষেরই। দুর্ঘটনার পর তুলনামূলক দ্রুতগতিতেই মাঠে নামলো টাস্কফোর্স। অন্তত 10টি সংস্থা নিয়ে গঠিত কমিটি বৃহস্পতিবার একসঙ্গে অভিযান শুরু করে পুরান ঢাকার ইসলামপুর ও শহীদনগরে। মোট 21টি বাসায় গিয়ে দেখা মেলে রাসায়নিকের গুদাম ও প্লাস্টিক কারখানা। পরে সেসব বাসার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের সম্মানিত নাগরিকবৃন্দের জানমালের নিরাপত্তার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে এই কার্যক্রম আমাদের চলবে যতদিন পর্যন্ত এটা সম্পূর্ণরূপে উচ্ছেদ না হচ্ছে। রবিবারে আমার এক টিম আবার আসবে, যদি রবিবারের মধ্যে বাদবাকি গোডাউন তারা স্থানান্তর না করে তাহলে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। তবে অভিযানের বিষয়ে প্রশ্ন তুলেছেন পুরান ঢাকাবাসী। কেরানীগঞ্জ হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আমরা জায়গা দিলে আমরা চলে যাবো। এখন বললে আজকে তো কালকে চলে যাওয়া সম্ভব না। এখন লাইন কেটে দিলে আমরা কিভাবে চলবো? আমরা তো প্রতিষ্ঠান এখানে। যদি একটা নির্ধারিত জায়গা দেয় যে আমরা কেরানীগঞ্জ অমুক জায়গায় দিছি, সরকার দিচ্ছে, আমাদের লাইন টাইন সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো, আমরা চলে যাবো, সমস্যা নাই তো। রাসায়নিক গুদামে স্থানান্তরে যে 2টি জায়গার প্রস্তাব করছে সরকার, তার মধ্যে একটি শ্যামপুর, কিন্তু ঝুঁকি নিতে রাজি নন সেখানকার মানুষ। রাসায়নিক জিনিস এখানে ঘনবসতি, তার বাদে পাশে একটা সিএনজি পাম্প আছে, এই পাশে একটা বাজার আছে, এখানে রাসায়নিক কোনো দিলে খুব সমস্যা হবে। স্টিম মিল, রুলিং মিলের ধোয়ায় আমরা শেষ। তারপর যদি আর মরণ বেদি সামনে না দেয় আমার সামনে,
আমরা বাঁচবো কিভাবে? একটাই মুখ গলির, এখানে যদি কেমিক্যালেরই হয়, বিস্ফোরিত হয়, এখান থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। এখনো যেসব বাসায় গুদাম রয়েছে সেগুলো অবিলম্বে সরাতে অনুরোধ করেছে টাস্ক ফোর্স। আগামী শনিবার আবারও মাঠে নামবেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়ল আরও 2 দিন। লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই 2 দিন সময় বাড়ানো হয়েছে। সেই হিসেবে আগামী 2রা মার্চ পর্যন্ত চলবে বইমেলা। সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ এই ঘোষণা দেন। আয়োজকরা মনে করছেন বাড়তি 2 দিনে বইমেলায় পাঠক লেখক উপস্থিতির পাশাপাশি বই বিক্রিও বাড়বে। এদিকে আজ শেষ দিন মনে করে অনেকেই বইমেলায় গিয়েছেন। সন্ধ্যার পর বইমেলা দর্শনার্থী পাঠক ও লেখক প্রকাশকের মিলন মেলায় পরিণত হয়। ইলিশ রক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত টানা 2 মাস পদ্মা মেঘনা সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ কারণে সকাল থেকেই নদীতে জাল গুটিয়ে তীরে ফেরেন জেলেরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞার সময়ে সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট। জাটকা ইলিশ রক্ষায় পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে সরকারি এই সিদ্ধান্তের পরপরই চাঁদপুরের মতলব উত্তরের 60 নল থেকে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অন্যতম অভয়াশ্রমের আশপাশ থেকে তীরে ফিরতে শুরু করেন জেলেরা। যথাযথভাবে 2 মাস অভিযান আমরা পালন করব। মাছটা বড় হইলে আমরাই ধরবো, আমরা জেলেরই ধরবো। সরকার আঙ্গুল লিগে তো কিছু সহযোগিতা করতে হবে, নাহলে আমরা কি বাজারে বাঁচবো। জাটকা সহ অন্য যত ধরনের আমাদের মাছ আছে এগুলো যাতে নির্বিঘ্নে তাদের বংশ বিস্তার করতে পারে এবং আমাদের ছোট মাছগুলো ধ্বংস না হয়, এই জন্য আমরা রাত দিন 24 ঘন্টা নদীতে আমরা পাহারা দিব। পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর বাউফল থেকে 10 মিনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে 2টি অভয়াশ্রমেও মাছ ধরা বন্ধ করে দিয়েছে প্রায় 67,000 জেলে। এ সময়ের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা দ্রুত জেলেদের কাছে পৌঁছাতে সরকারি সহায়তা চেয়েছেন তারা। মাছ ধরা বন্ধে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগও। যারা নেতা সরকার যদি সহযোগিতা না করে সংসার তো চালান যাবে না। সরকার যেন আমাদের কোনো কিছু দেয়, তাহলে আমরা মাছ ধরা বন্ধ রাখবো 2 মাস। ইলিশ উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকতে প্রস্তুতি নিচ্ছেন ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এলাকার জেলেরা। জাল গুটিয়ে এরই মধ্যে অনেকেই ফিরেছেন তীরে। সরকারি সহায়তা সঠিক সময়ে দেওয়ার দাবি তাদের। আমরা নৌকা জাল ফাল সব তর উড়ে রাখছি। আমরা কালে অভিযান ঠিকই মানু, কিন্তু আমরা যে সরকার যে জিনিসটা দেয় আমরা কিন্তু আমরা পাইতে আসি না পাওয়ার কারণেই মনে করেন চুরি চেঁচামি করে মাছ টাছ ধরতে যাই। এদিকে শরীয়তপুরেও ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে প্রস্তুত জেলেরা। আবু নোমান, সময় সংবাদ। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেছেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটক আকৃষ্ট হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। দুপুরে কক্সবাজারের লিংক রোডে দোহাজারী কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এটা একটা প্রধান একটা পর্যটন নগরী কক্সবাজার, অথচ তার সঙ্গে রেলের যোগাযোগ একটা বিরাট ঘাটতি ছিল এতদিন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন এবং কক্সবাজার এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল। সেটিকে চিন্তা করে দেশের এবং জাতীয়ভাবে আমরা মনে করি যে এটি একটা গুরুত্বপূর্ণ এটি এই প্রকল্প, এবং যে কারণেই আমি বিশ্বাস করি এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এর যে পর্যটনের যে আমাদের যারা পর্যটক তাদেরকে আমরা দেশে বিদেশের পর্যটক আমরা আকৃষ্ট করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা, দায় কমিশনের নয়, দাবি সিইসির। বিএনপি অংশ নিলে নির্বাচন হতো প্রতিযোগিতামূলক বললেন আতিকুল। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ শাফিনের। আগামী সপ্তাহেই শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা, মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে, দাবি মোকাব্বিরের। পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে কাল থেকে আগামী 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। সরকারি ত্রাণ সহায়তার দাবি জেলেদের। এবং ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মোদির সঙ্গে আলোচনায় আগ্রহী ইমরান খান। আটক ভারতীয় পাইলটের মুক্তি কাল।
এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।